আপনি আপনার পকেটে হাত দিন, পকেটে হাত দিয়ে মানিব্যাগ থেকে একটা টাকা বের করুন অথবা একটা ডলার বের করুন, হাতে নিন। এটা হচ্ছে তুলা আর লিনেন ফাইবার দিয়ে তৈরি একটা বস্তু, যার শারীরিক মূল্য বলে তেমন কিছু নেই, কিন্তু তবুও আমেরিকার মানুষজন সারাদিন কাজ করছে, তার পারিশ্রমিক হিসাবে এটা গ্রহণ করছে। মেক্সিকোর মানুষজনও গ্রহণ করছে, আফ্রিকার মানুষজন করছে, বাংলাদেশের লোকজন, চীনের মানুষজন, কারখানা শ্রমিক, সবাই তার পরিশ্রমের মূল্য হিসাবে এটাকে গ্রহণ করছে। কারণ কি? কারণ হচ্ছে, বিশেষ করে ডলারের কথা আমি বলছি, যে সারা বিশ্ব এটাকে ব্যবহার করার জন্য একমত হয়েছে, তারা এটার প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ডলার ইস্যু করে কারা? আমেরিকা। এই জন্য এটার নাম হচ্ছে আমেরিকান ডলার। আমি কথা বলছি আমেরিকান ডলার নিয়ে। তো যে ডলারের শারীরিক মূল্য নেই, কিন্তু সারা বিশ্ব এটাকে গ্রহণ করছে, বিশ্বের যত বড় বড় সেন্ট্রাল ব্যাংক তারা তাদের রিজার্ভে ডলার রাখছে, এবং গেল 50 বছরেরও অধিক কাল সময় এই ডলারের আধিপত্য সারা বিশ্বে দুর্দান্তভাবে চলছে। কারণ এই ডলারের উপরে সারা বিশ্ব বিশ্বাস স্থাপন করেছে, মূলত বিশ্বাস স্থাপন করেছে আমেরিকান সরকারের অর্থনীতির সক্ষমতার উপরে, তাদের রিচনেসের উপরে, তাদের ক্ষমতার উপরে। পেট্রোডলার সিস্টেম এমন একটা সিস্টেম যা সারা বিশ্বকে কার্যত নিয়ন্ত্রণ করছে। এটা প্রাইস, কোনো কিছুর জ্বালানি থেকে শুরু করে গভর্নমেন্ট পলিসি সবকিছুকে প্রভাবিত করছে। আসলে কিন্তু এটা কোনো ব্যাংকিং ব্যবস্থা না, এটা কোনো শেয়ার বাজারও নয়, এটা কিন্তু পেট্রোডলার, যা গত 50 বছরের অধিককাল বিশ্বকে বিমোহিত করে রেখেছে, বিশ্বকে কন্ট্রোল করছে, বিশ্বকে একটা নতুন আকার দিচ্ছে। এই যে পেট্রোডলারের কথা বললাম, এই পেট্রোডলারটা মূলত কি? আমি আজকের এই ভিডিওতে পেট্রোডলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আপনারা যারা আমাকে শুনছেন তাদেরকে অনুরোধ করব, একটু কষ্ট করে পুরো জিনিসটা শুনুন। কিছু সময় আমি আপনার কাছে আজকে চেয়ে নিচ্ছি। দেখবেন যে পেট্রোডলারের ইতবৃত্ত, এটা কিভাবে ফাংশন করে, এটা কি, এটার ফলে আমেরিকান অর্থনীতি কিভাবে ফুলে উঠেছে, এটার মৃত্যু হলে আমেরিকান অর্থনীতির ধস কিভাবে নামবে, মোটামুটি একটা ধারণা পাবেন। তবে এই আলোচনাটা পিওরলি পেট্রোডলার কেন্দ্রিক আমি বলতে পারি। সো আমার সাথে থাকুন প্লিজ। আপনারা জানেন যে আমি মূলত কিন্তু ইরান, ইসরায়েল, আমেরিকার যে যুদ্ধ চলছে তা নিয়ে বেশি কথা বলি না। আমি মূলত পার্সোনাল ফাইন্যান্স, সেলফ ডেভেলপমেন্ট এইসব বিষয় নিয়ে কথা বলি। কিন্তু আমার মনে হচ্ছে, যেহেতু আমি অর্থনীতির ছাত্র, ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধে বিশ্ব অর্থনীতি দারুণভাবে প্রভাবিত হচ্ছে অলরেডি, এবং এই যুদ্ধ দীর্ঘায়িত হলে সারা ওয়ার্ল্ড ইকোনমি ধসে যাবে। এই জন্য আমি মনে করি এই বিষয়গুলো আপনাদের সামনে একটু আলোচনা করা দরকার। এখন থেকে হয়তো কিছু কিছু ভিডিও আমি করব এই যুদ্ধ কেন্দ্রিক, মূলত অর্থনীতি কেন্দ্রিক। পেট্রোডলার বুঝতে হলে প্রথমে আমাদের একটা জিনিস বোঝা দরকার, সেটা হচ্ছে যে ওয়েল। পেট্রোডলার, পেট্রোল, ওয়েল কি, কেন এত গুরুত্বপূর্ণ? আমরা গাড়ি, বিমান, জাহাজ যাই চালাই না কেন, জ্বালানি হিসেবে তেল লাগে। তার মানে পণ্য পরিবহনে তেলের ভূমিকা অনস্বীকার্য। প্লাস্টিকের ব্যবহার এখন দুর্দান্ত, প্লাস্টিক তৈরিতে তেল লাগে, ইলেকট্রিসিটি উৎপাদনে তেল লাগে, এমনকি কেমিক্যালস তৈরি করা, ফার্টিলাইজার তৈরি করা বা অনেক পণ্য উৎপাদনে সরাসরি তেলের ভূমিকা আছে। তার মানে দেখেন, আধুনিক যে অর্থনীতির যে আকার, আধুনিক অর্থনীতি যদি সচল রাখতে হয় তাহলে তেল ছাড়া আপনি এগোতে পারবেন না, কারণ প্রতিটা ক্ষেত্রে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি তেল লাগবেই। এবং এই তেল শুধু বাংলাদেশের, আমেরিকা, চীনের লাগবে না, পৃথিবীর প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মানুষের কাজে লাগবে। সো দেখেন, এটার ব্যবহার সবাই কোনো না কোনো ফর্মে করছে। ঠিক যেমন মানুষের বেঁচে থাকতে হলে পানি খেতে হয়, ঠিক সেরকম সভ্যতাকে টিকিয়ে রাখতে হলে তেল লাগবে। তেল না থাকলে মানুষ অস্তিত্ব সংকটে পড়ে যাবে, অর্থনীতি স্থবির হয়ে যাবে। তার মানে একটা জিনিস ক্লিয়ার হলো যে তেলের ডিম্যান্ড আছে সারা বিশ্ব জুড়ে, কিন্তু তেলের উৎপাদন সবাই করে না। মধ্যপ্রাচ্য ভিত্তিক দেশগুলো তেলের প্রধান উৎপাদনকারী দেশ। সৌদি আরবের মতো কিছু দেশ প্রচুর তেল উৎপাদন করে, জাপান, চীন, এদের মতো কিছু দেশ প্রচুর তেল আমদানি করে। যাই হোক, সেটা তো বুঝলাম তেলের ব্যাপারে। তাহলে এর মধ্যে ডলার ঢুকলো কিভাবে? ডলারের আধিপত্য কিভাবে এই তেলের বাজারকে ওয়ার্ল্ড ওয়াইড প্রভাবিত করলো? এইটা বুঝলে আমরা পেট্রোডলার সম্পর্কে বুঝতে পারবো। কিন্তু এই বিষয়টা বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। আমরা জানি যে 1939 সালের 1 সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং শেষ হয় কবে? 1945 সালের 2 সেপ্টেম্বরে। কিন্তু 1944 সালে, যুদ্ধের শেষের দিকে, 44টা নেশন, 44টা জাতি আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের ব্রিটেন উডসে একটা কনফারেন্সে মিলিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সব দেশ প্রায় ধ্বংস হয়ে যায়, কিন্তু আমেরিকা তাদের অর্থনীতিকে সচল রাখতে সক্ষম হয়। আমেরিকার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়নি। এবং এই ব্রিটেন উডস কনফারেন্সে 1944 সালে সবাই মিলে একটা সিদ্ধান্ত আসে যে এখন থেকে ডলারকে তাদের ফিনান্সিয়াল সিস্টেমের কেন্দ্রে রাখবে। তার মানে সবাই ডলার ব্যবহার করবে। সেটা হচ্ছে মার্কিন ডলার সমর্থিত একটা নতুন বিশ্ব ব্যবস্থা শুরু হলো তখন থেকে। মজার ব্যাপার হচ্ছে, তখন ডলারের সাথে সংযুক্ত থাকার কথা বলা হয়েছে গোল্ডকে। তার মানে যদি কোনো দেশ $35 জমা দেয়, তাহলে তারা, আমেরিকান ওই ব্যাংক তাকে 1 আউন্স
গোল্ড দিতে বাধ্য থাকবে। তার মানে আমেরিকা কিন্তু তখন চাইলেই ডলার ইস্যু করতে পারতো না, তার এগেনস্টে যদি গোল্ড না থাকতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই সময়টাতে আমেরিকার হাতে সারা ওয়ার্ল্ডের প্রায় অর্ধেকের বেশি সোনার মজুদ ছিল আমেরিকার কাছে। দে ওয়ার গোল্ড রিচ। ফলে সারা বিশ্ব এই যে বিশ্বাস স্থাপন করলো আমেরিকার উপরে, এটা কিন্তু কোনো দিক থেকে অযৌক্তিক ছিল না, ইট ওয়াজ রাইট। প্রায় 25 বছর ধরে ওই যে নতুন বিশ্ব ব্যবস্থা ডলার কেন্দ্রিক, এটা সুন্দরভাবে কন্টিনিউ করেছে আমেরিকা। তার প্রতিশ্রুতি রেখেছে, যেভাবে চুক্তি হয়েছিল সেভাবেই ডলার তার ভূমিকা পালন করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওয়ার্ল্ড আবার রিঅর্গানাইজড হয়েছে, রিস্ট্রাকচার্ড হয়েছে, বাণিজ্য সম্প্রসারিত হয়েছে এবং ডলার একটা আন্তর্জাতিক ভাষায় পরিণত হয়েছে। সবাই বাণিজ্যে যেহেতু ডলার ব্যবহার করে, সব কেন্দ্রীয় ব্যাংকগুলো ডলারকে রিজার্ভ হিসেবে রাখতে শুরু করে। দেখবেন আমাদের দেশে রিজার্ভ কিসে রাখে? ডলারে। কারণ আপনার তেল কিনতে হলে ডলারে দাম পেমেন্ট করতে হয়, আমরা আমদানি নির্ভর দেশ, সব দেশের সাথে যে ট্রানজ্যাকশন হয় সেটা ডলারের মাধ্যমে হয়। কিন্তু এই যে সারা বিশ্ব ডলার ব্যবহার করছে, ডলার কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে উঠেছে, এর ফলে আমেরিকার সক্ষমতা অনেক বেড়েছে। আমেরিকা চাইলেই তার খরচ বাড়াতে পারে, বিভিন্ন দেশের উপরে মোড়লগিরি করতে পারে, বড় বড় যুদ্ধে জড়িয়ে যেতে পারে, দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে সে খরচ মেটাতে পারে। কারণ সব কিছু ডলার কেন্দ্রিক, তাদের ইনকাম অনেক বেশি, তাদের প্রচুর ডলার সারপ্লাস থাকে। কিন্তু একসময় বিশ্বের বড় বড় দেশগুলো তারা চিন্তা করলো যে আমেরিকা আসলে প্রয়োজনের তুলনায় বেশি ডলার ছাপছে। প্রথমে প্রশ্ন তুলল ফ্রান্স, এবং ফ্রান্স করলো কি, তারা তাদের ডলার পাঠিয়ে আমেরিকা থেকে গোল্ড তাদের দেশে নিয়ে গেল, তাদের ডলারের সমপরিমাণ। সারা বিশ্ব কিন্তু এই বিষয়গুলো দেখতে থাকলো, অনেকে প্রশ্ন তুললো, এবং ফ্রান্সের দেখা দেখি কিন্তু অনেক দেশ এই গোল্ড নিয়ে প্রশ্ন তুললো এবং ফ্রান্সের নীতি অনুসরণ করলো, ডলার পাঠিয়ে দিয়ে গোল্ড নেওয়ার ব্যবস্থা করলো। তার মানে এক ধরনের অবিশ্বাস। আর্থিক ব্যবস্থা কিন্তু অবিশ্বাস আসলেই সেটা ধাক্কা খায় এবং ওই অবস্থা তখন ক্ষয় হতে শুরু করে। যখন বিশ্বের অনেক দেশ আমেরিকা ক্যাপাসিটির বাইরে যে ডলার ইস্যু করছে এই জিনিস সামনে নিয়ে আসে, তখন কিন্তু অনেকের সন্দেহ তীব্র হয় এবং ডলারের প্রতি যে বিশ্বাস সেটা কমে আসে। আপনি জানেন যে ডলার যদি বেশি ছাপা হয় তাহলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। ঘটনাও তাই ঘটলো 60-এর দশকের শেষের দিকে, যে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের উপরে এটা একটা চাপ পড়লো যে কি করবে। তারা ভিয়েতনাম দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্লান্ত, ভিয়েতনাম যুদ্ধে ক্লান্ত, আভ্যন্তরীণ সমস্যা, মুদ্রাস্ফীতি সবকিছু মিলে একটা বেতালের অবস্থা। এই সময় হঠাৎ করে 1971 সাল, আমাদের অর্থনীতি তখন টালমাটাল, যুদ্ধ ক্লান্ত বাঙালি। তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সন। নিক্সন করল কি 1971 সালের 15 আগস্ট টেলিভিশনে একটা বক্তৃতা দিলেন। সেই বক্তৃতায় তিনি বললেন যে ডলারের সাথে যে গোল্ডের সংযুক্তি, ডলার দিলে যে গোল্ড ফেরত দিতে হবে, এই ব্যবস্থা আর কার্যকর থাকবে না। যা ব্রেটন উডসে যে চুক্তি হয়েছিল 44টা দেশের মধ্যে, সেই ব্যবস্থাটার ইতি ঘটায়। সারা বিশ্ব চিন্তায় পড়ে যায়, সারা ওয়ার্ল্ড একটা শকে পড়ে। এই শকটাকেই বলা হয় নিক্সন শক, ধাক্কা। এই নিক্সন শকের কারণে হঠাৎ করে ডলারের মান কিন্তু কমে গেল, মুদ্রাস্ফীতি বাড়লো, মুদ্রাগুলো বিশৃঙ্খলভাবে ওঠানামা করতে লাগলো। এটা তো একটা দারুণ ব্যাপার, কাউকে না জানিয়ে হঠাৎ করে এই ঘোষণা, বিশ্ব খুব দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। এর মধ্যে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটলো 1973 সালে। আপনারা সবাই জানেন 73 সালে ইয়ম কিপ্পুর যুদ্ধ, আরব ইসরায়েল যুদ্ধ, এটা হয় ইসরায়েলের প্রায়শ্চিত্তর দিন। এই যুদ্ধের একটু ব্যাকগ্রাউন্ড বলি, যে 7 দিনের একটা যুদ্ধ হয় আরব ইসরায়েল, যে যুদ্ধে মিশর এবং সিরিয়ার সাথে ইসরায়েলের মূলত যুদ্ধ হয়, এবং সেই যুদ্ধে গোলান মালভূমি সিরিয়া হারায় আর মিশর হারায় সিনাই দ্বীপ। তখন মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত আর সিরিয়ার প্রেসিডেন্ট হাফেজ আল আসাদ, বাসার আল আসাদের বাবা, যে 7 দিনের যুদ্ধে যে তারা এই সিনাই দ্বীপ আর গোলান মালভূমি তারা হারায়, এই হারানোর ব্যথা তাদের মধ্যে থাকে। এবং এই ব্যথার কারণে আনোয়ার সাদাত আর হাফেজ আল আসাদ দুইজন প্ল্যান করে ইসরায়েল আক্রমণ করে 1973 সালে। এবং আক্রমণ করার পরে প্রথম দিকে ইসরায়েল কিন্তু হেরে যাচ্ছিল, মিশর আর সিরিয়ার অবস্থা ভালো ছিল। কিন্তু যখন হেরে যায় অবস্থা, তখন আমেরিকা এসে তাদেরকে হেল্প করার ফলে ইসরায়েল ওই যুদ্ধে জিতে যায়। এবং তারা বুঝতে পারে যে এইভাবে ইসরায়েলের সাথে পারা যাবে না। তখন ওপেক, অর্গানাইজেশন অফ অয়েল এক্সপোর্টিং কান্ট্রিজ, এই ওপেকের সদস্যরা আমেরিকার বিরুদ্ধে তেল অবরোধ করে। তেল অবরোধ করলে কি হয়, বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায় এবং তখন আমেরিকা পশ্চিমারা বেকায়দায় পড়ে যায়। তখন তেলের দাম বেড়ে যায় প্রায় 4 গুণ, সাংঘাতিক ব্যাপার। জ্বালানি সংকট দেখা দেয় এবং তীব্র মুদ্রাস্ফীতি দেখা দেয়। তখন শুনেন, তখন তেলের দাম ছিল $3 পার ব্যারেল, এটা হয়ে যায় $12। এখন আমেরিকান এরা তো খুব চালাক, এরা তখন ভাবে যে সৌদি আরবের সাথে, তখন সবচেয়ে বড় অয়েল এক্সপোর্টিং কান্ট্রি হচ্ছে সৌদি আরব, সৌদি আরবের সাথে একটা চুক্তি করতে হবে। এবং 1974 সালে তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার সৌদি আরবের সাথে একটা চুক্তি করে।
চুক্তিটা কি? চুক্তিটা হচ্ছে যে তারা তাদের যত তেল বিক্রি করবে এই বিক্রি করবে সব মার্কিন ডলারে। শুধু আমেরিকার সাথে না, বিশ্বের যে কারোর সাথে তেল যে বিক্রি করবে সেটা মার্কিন ডলারে বিক্রি করবে। আর আমেরিকা কি করবে? আমেরিকা তাদের সিকিউরিটি দিবে, অস্ত্রপাতি সরবরাহ করবে, সামরিক নিরাপত্তা দিবে। যেহেতু সৌদি আরব হচ্ছে সবচাইতে বড় তেল রপ্তানিকারক দেশ, সৌদি আরবের সাথে সাথে মধ্যপ্রাচ্যের অন্যান্য ওয়েল এক্সপোর্টিং কান্ট্রি যারা, তারাও ডলারে তেল বিক্রি করতে রাজি হয়ে গেল। তাহলে দেখেন, প্রত্যেকটা দেশের তেল লাগে, জাপানের লাগে বেশি, চীনের লাগে বেশি, আমাদের সবার লাগে, সারা বিশ্বের লাগে। তখন সবাই আবার তাদের রিজার্ভ ডলারে রাখতে শুরু করলো। কেন? কারণ তেলের পেমেন্ট তো তুমি অন্য কিছু দিয়ে করতে পারবে না। চাইনিজ ইয়ান এখন খুব শক্তিশালী, তখন ইউয়ান দিয়ে ওটা করা যাবে না, কারণ ডলার দিয়ে পেমেন্ট সেটেল করতে হবে, সৌদি আরবের সাথে সেইভাবে চুক্তিবদ্ধ। ফলে আবার আমেরিকান ডলারের ডিমান্ড সব দেশের কাছে বাড়তে থাকলো। এই যে ডলারের মজুদ, সবার কাছে ডলারের গ্রহণযোগ্যতা আবার বাড়লো, সবাই ডলার গ্রহণ করতে থাকলো, ডলার জমাতে থাকলো। এই ডলারকে মূলত কিন্তু বলা হচ্ছে পেট্রো ডলার। আমেরিকান সৌদি আরবের এই যে চুক্তির মধ্যে আরও একটা বিষয় ছিল, যে সেটা হচ্ছে এই যে ডলারের যে পেমেন্ট আমেরিকা দিবে, তাই এই দেশগুলোর প্রয়োজনের বাইরে যে টাকাটা থাকবে সেই টাকা আবার আমেরিকাতেই বিনিয়োজিত হবে। আমেরিকার গভর্নমেন্টের বন্ডে, স্টক মার্কেটে, রিয়েল এস্টেটে তারা বিনিয়োগ করতে থাকলো। তাহলে বুঝেন, প্রচুর টাকা তেল বিক্রি করে যেটা আসছে, ডলারের পেমেন্ট হচ্ছে, সেই ডলার আবার আমেরিকাতে চলে যাচ্ছে, ওদের ব্যাংকে থাকছে। ফলে আমেরিকার ইকোনমি ফুলে ফেপে উঠছে। এই যে ডলার ঘুরে আবার সেখানে চলে যাচ্ছে, তাদের ইকোনমিতে বিনিয়োজিত হচ্ছে। দিস ইজ কল্ড রিসাইক্লিং অফ পেট্রোডলার। আর এই যেহেতু সারা বিশ্বের তেলের দরকার, সবাই ডলারে তেল কিনছে, ডলার সব ইকোনমিতে ভাইব্রেন্ট হয়ে গেছে, সব জায়গায় ডলার গমন করছে, টোটাল সিস্টেমটা ডলার দ্বারা পরিচালিত হচ্ছে, রাশিয়াও ডলারে তেল কিনছে। এই পুরো সিস্টেমটাকে বলা হচ্ছে পেট্রো ডলার সিস্টেম। এখন এটার সুবিধা কি? আমেরিকার জন্য এটা বিরাট একটা সুবিধা, কারণ সব দেশ তেল কিনছে। ডলারকে গোল্ডের সাথে সম্পৃক্ততা বিচ্ছিন্ন করা হয়েছে। আগে যেখানে ছিল গোল্ড, এখন সেখানে চলে আসলো তেল। তাও ও নিজেদের তেল না, মধ্যপ্রাচ্যের তেল। গোল্ডের তো এরকম বিশেষ কোনো প্রয়োজন নেই জীবন চলতে, কিন্তু তেলের তো প্রয়োজন। সবাইকে বাধ্য হয়ে তেল ইম্পোর্ট করতে হয়েছে, ইম্পোর্ট করতে হয়। এতে ডলার ব্যবস্থা প্রচণ্ড শক্তিশালী হয়ে ওঠে আগের চাইতে। আর মার্কিন যুক্তরাষ্ট্র অনেক অল্প সুদে অন্যের কাছ থেকে ঋণ নিতে পারে, আবার যদি প্রয়োজন হয় তারা যত ইচ্ছা ডলার ছাপতে পারে। জয় জয়কার। এখন দেখেন, এই যে প্রচণ্ড ডলারের আধিপত্য, আমেরিকার কাছে প্রচুর প্রচুর ডলার, এর ফলে তাদের ঋণ দেওয়ার সক্ষমতা, বিশেষ করে গরিব দেশগুলা, যেগুলো দেশকে তাদের কন্ট্রোল করতে হবে, বিভিন্ন সুবিধা নিতে হবে, সেই সব দেশের প্রতি তাদের ঋণ প্রদানের ক্ষমতা বেড়ে গেল। এই যে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এগুলো কাদের সাথে পরিচালিত হয়? আমেরিকার স্বার্থে। 1973 সাল থেকে জানেন যে 1977 সালের মধ্যে বৈদেশিক উন্নয়নশীল দেশগুলোর ঋণের পরিমাণ প্রায় 150% বৃদ্ধি পেয়েছে, বিকজ অব দ্য পেট্রো ডলার। এই পেট্রো ডলার ছিল 50 বছর ধরে বিশ্ব অর্থনীতির গোপন স্থাপত্য। দেখুন ডলারের দৌরাত্ম্য কি সাংঘাতিক। 1990 সালের দিকে সারা বিশ্ব ইকোনমিতে যে রিজার্ভের প্রায় 70% ছিল কিন্তু মার্কিন ডলারে। তারপরে 1999 সালে কিন্তু একটা মুদ্রার আবির্ভাব হলো, আপনারা জানেন, সেটা হচ্ছে ইউরো ব্যবহার করা শুরু করলো। যখন ইউরো আসলো তখন আপনি একটা কাজ করতে পারতেন, সেটা হচ্ছে ইউরোপিয়ান ওই ব্লক থেকে যদি কোনো কিছু আপনি আমদানি করতে চান, সেই পেমেন্ট আপনি ইউরোতে সেটেল করতে পারতেন, সেখানে ডলার না রাখলেও চলতো। ফলে যারা ওইসব অঞ্চল থেকে জিনিসপত্র ইম্পোর্ট করতো, তারা তাদের রিজার্ভে ডলারের পাশাপাশি ইউরো রাখতে পারতো বা রাখতো। তার মানে ডলারের একচেটিয়া যে রিজার্ভের প্রভাব, সেটা একটু ধাক্কা খেল ইউরো আসার পরে। এর ফলে দেখা গেল 2000 সালের পরে এসে প্রথম দ্বিতীয় দশকে এই যে রিজার্ভ দেশগুলোর, এই রিজার্ভ যেখানে 70% ছিল টোটাল রিজার্ভের ডলার পার, সেখানে এটা কমে 60% আসলো। তার মানে ডলারের একচ্ছত্র যে আধিপত্য, সেটা আস্তে আস্তে একটু কমতে শুরু করলো। এই যে ডলার রাখার যে ব্যাপারটা, যে রিজার্ভ, সেটা 70% থেকে 60% কমে আসলো। এটা কিন্তু অনেক বড় পতন নয়, কিন্তু একটা ক্ষয়িষ্ণু দিককে নির্দেশ করে, যে আস্তে আস্তে কিন্তু কমছে। এরপরে দেখেন 2008 সালে যেটা ঘটলো, সারা বিশ্ব অর্থনীতিতে একটা সংকট তৈরি হলো। তখন বিশ্বের সব দেশ দেখলো যে আমেরিকান অর্থনীতি বিরাট ধাক্কার মধ্যে আছে, আমেরিকান আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রায় ভেঙে পড়ছে। এর ফলে বিশ্বের অনেক দেশ, বিশেষ করে চীন, জাপান, এরা সময় প্রশ্ন রেজ করতে শুরু করলো যে ডলারের আধিপত্য কি কমে যাওয়া শুরু করলো নাকি, ডলার পরে কি আর বিশ্বাস রাখা যায় না নাকি। এবং এই 2008 সালের পরে চায়না তাদের যে মুদ্রা ইউয়ান, সেটাকে আন্তর্জাতিকীকরণ করার দিকে মনোযোগ দিল। তারা একটা প্রজেক্ট চালু করলো, তারা একটা অফশোর ট্রেডিং সেন্টার স্থাপন করলো, করে বিশ্বের বিভিন্ন দেশের সাথে যোগাযোগ শুরু করে দিল। তারা ডজন খানেক দেশের সাথে কারেন্সি সোয়াপ চুক্তি করলো, এবং ডলার শাসিত যে সুইফট নেটওয়ার্কিং, তার বিকল্প হিসেবে CIPS নামে একটা পেমেন্ট মেসেজিং সিস্টেম তৈরি করলো। কিন্তু তারপরও 2010 সালে যে দেখা গেল যে বিশ্বব্যাপী বৈদেশিক মুদ্রা যে রিজার্ভ,
সেই রিজার্ভে চীনের অংশ মাত্র, মানে চীনা ইউয়ানের অংশ মাত্র 2%। ডলারের 60%-এর বিপরীতে ইউয়ানের মাত্র 2%, ভেরি মিনিমাম। ফলে ডলার তখনও রাজা, ইউরো, ইউয়ান ডলারের অবস্থান খুব বেশি টলাতে পারে না, কিন্তু আস্তে আস্তে কমছে। এরপরেই 2022 সালে ফেব্রুয়ারি মাসে কি করলো আপনারা জানেন যে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে বসলো। এর ফলে রাশিয়া খাইলো স্যাংশন, আমেরিকা তাদের স্যাংশন দিল। আমেরিকা করলো কি, রাশিয়ার যে বিশাল একটা বৈদেশিক মুদ্রার রিজার্ভ, সেই রিজার্ভের একটা বিশাল অংশ তারা জব্দ করলো স্যাংশন দিয়ে। এই যে জব্দ করলো, এটা তো সারা বিশ্বের যাদের কাছে আপনার রিজার্ভ হিসেবে ডলার আছে তাদের চোখ পড়লো সেখানে। তারা তো এটা দেখলো যে তাদেরও তো যে কোনো সময় এরকম স্যাংশন দিয়ে তাদের রিজার্ভ ফ্রিজ করে দিতে পারে। হোয়াট উইল হ্যাপেন টু দেম দেন? তো বিরাট একটা ব্যাপার, সারা বিশ্ব নড়ে চড়ে বসলো। তার মানে 50 বছর ধরে যে ডলার, যেটা জাতীয় সঞ্চয়ের একটা আধার হিসেবে কাজ করলো, সেটা হঠাৎ করে একটা প্রশ্নের মুখে পড়ে গেল এবং সবাই সেটাকে খানিকটা অবিশ্বাস করতে শুরু করলো যে যদি কোনো একটা ঘটনা ঘটে, আমেরিকার সাথে বনিবনা না হয়, তাহলে তো ডলার বাজেয়াপ্ত হয়ে যাবে, ফ্রিজ করে দিবে। তার মানে ডলার, এই পেট্রো ডলার এই সময় কিন্তু একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে প্রকাশ পেল, আমেরিকা ব্যবহার করলো। এবং এই যে লোকজনের বিশ্বাস কমে গেল, সেই বিশ্বাস আর ফিরে আনা আমেরিকার পক্ষে সম্ভব হলো না। সবাই জানতো যে আমেরিকান ডলার হচ্ছে সেফ, এটা হচ্ছে নিরপেক্ষ, নিরাপদ, স্থিতিশীল এবং বিশেষ করে রাজনৈতিকভাবে নিরপেক্ষ। কিন্তু রাশিয়ার পরে এই নিষেধাজ্ঞা তো সেই নিরপেক্ষতা হারালো। এরপরে চীন আর রাশিয়া কি করলো, তাদের নিজস্ব যে মুদ্রা রুবল, রাশিয়ার, চীনের ইউয়ান, তারা বাণিজ্যে তাদের এই কারেন্সি ব্যবহার করার দিকে গুরুত্ব দিল। তার মানে চীন রাশিয়া থেকে যা কিনছে সেটা পরিশোধ করছে রুবেলে, আর রাশিয়া চীন থেকে যেটা কিনছে সেটা পরিশোধ করছে ইউয়ানে। এভাবে দেখা গেল যে 2023 সালের দিকে রাশিয়ার যে বাণিজ্য, তার প্রায় 1/3 সেটেলমেন্ট হচ্ছে চাইনিজ ইউয়ানে। এবং মস্কো স্টক এক্সচেঞ্জ, এখানে দেখা গেল যে সবচেয়ে শক্তিশালী মুদ্রা হয়ে উঠলো চাইনিজ ইউয়ান। কিন্তু কয়েক বছর আগে ছিল তো পুরো উল্টা অবস্থা, ডলার ছিল স্ট্রংগেস্ট। এবং বলার অপেক্ষা রাখে না যে এই যে প্রভাব, এটা রাশিয়া এবং চীনের বাইরেও কিন্তু ছড়িয়ে পড়লো। 2023 সালের 24শে আগস্ট ভারত আরব আমিরাত থেকে অপরিশোধিত তেল আমদানি করলো এবং সেই আমদানির পেমেন্ট তারা সেটেল করলো ভারতীয় রুপিতে, ডলারে নয়। তার মানে শক্তিশালী দেশগুলো তারা তাদের কারেন্সিকে ব্যবহার করতে থাকলো ইন্টারন্যাশনাল পেমেন্ট সেটেলমেন্টের জন্য, যেটা আগে ডলার ছাড়া কল্পনা করা যেত না। এরপরে আস্তে আস্তে আসলো, আপনারা জানেন, ব্রিক্সের উৎপত্তি, যেখানে চীন, ভারত, রাশিয়া সবাই সদস্য। দেখেন, যেখানেই মধ্যপ্রাচ্যের কোনো দেশ বা বিশ্বের অন্য কোনো দেশ পেট্রো ডলারকে অস্বীকার করেছে, তার এগেনস্টে অন্য কোনো মুদ্রা চালুর চিন্তা করেছে, সেই দেশের উপর আমেরিকা ঝাঁপিয়ে পড়েছে। লিবিয়ার গাদ্দাফির কপালে কি হলো, একই কাহিনী। ডলার সিস্টেমকে কেউ ভাঙতে পারবে না, কিন্তু চীন, রাশিয়া এরা তো শক্তিশালী, চাইলেই এদের ঘাড়ের উপরে ঝাঁপ দিতে পারে না। তারপরও যেভাবে যতটুকু করা যায় আমেরিকা করেছে। ব্রিক্স গঠনের কিন্তু এটা খুব বড় একটা উদ্দেশ্য, যে পেট্রো ডলারের পরিবর্তে অন্য অন্য কারেন্সিগুলো সামনে নিয়ে আসা, সেগুলোকে শক্তিশালী করা, ডলারের উপরে নির্ভরতা কমানো, একক আধিপত্য থেকে বেরিয়ে আসা। পেট্রো ডলার যেভাবে 1974 সাল থেকে 2022 সাল পর্যন্ত দারুণ উজ্জ্বলভাবে বিদ্যমান ছিল, তা আস্তে আস্তে মারা যাচ্ছে। কিন্তু একটা কথাই আছে না, যে হাতি মরলেও লাখ টাকা। মারা যাচ্ছে বটে, কিন্তু তার মানে এই নয় যে এটা খুব তাড়াতাড়ি কবরস্থানে চলে যাবে। এটা মৃত প্রায়, কিন্তু মৃত নয়। বর্তমানে ইরান যুদ্ধ শুরু করার পর, এখন আপনারা জানেন হরমুজ প্রণালী প্রায় বন্ধ। মধ্যপ্রাচ্যের সামরিক সবগুলা আমেরিকান বেজে ইরান হামলা করেছে। ইরানের সাথে আমেরিকার দুর্দান্তভাবে যুদ্ধ চলছে, আমেরিকা ইসরায়েলের, যেটা আমেরিকা কখনো কল্পনাতেও আনে নাই। সেরকম পরিস্থিতির মুখোমুখি তারা হয়েছে। ট্রাম্প পাগলের মতো আবল তাবল বকছেন। আলটিমেটলি সৌদি আরব কিন্তু এর মধ্যে চীনের সাথে আলোচনা শুরু করেছে। 1974 সালে করা সেই সৌদি আরব আমেরিকার চুক্তি এর মধ্যে শেষ হয়ে গেছে কিনা সেটা বলা যাচ্ছে না, কিন্তু ওয়ার্ল্ড এখন অন্য কিছুর আভাস পাচ্ছে। ইরান স্ট্রেট অফ হরমুজের অধিকার ছাড়ছে না, এবং তার উপরে সারা বিশ্ব চেষ্টা করলেও হরমুজকে খোলাতে পারবে না যদি না ইরান চায়। ইরান বলছে যে তার শত্রু দেশ বাদে অন্য দেশের জন্য স্ট্রেট অফ হরমুজ খোলা। আবার একথাও বলছে যে এখান দিয়ে যারা যাবে তাদেরকে ডলারের পরিবর্তে অন্য কারেন্সিতে, চীনা ইউয়ানে পেমেন্ট পরিশোধ করতে হবে, ইনভয়েসিং হবে চীনা ইউয়ানে। তার মানে চারিদিকে বাঁশি বাজা শুরু হয়েছে। যদি মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে আমেরিকা ইসরায়েল গং হেরে যায়, তাহলে ওয়ার্ল্ড অর্ডার অন্যভাবে লেখা হবে। ডলারের যে পতন, যেটা আস্তে আস্তে পতন হচ্ছে, সেটার একটা শার্প ডিক্লাইন হবে। তখন সারা ওয়ার্ল্ড ইকোনমিক ব্যবস্থাটার গতি প্রকৃতি পাল্টে যাবে। কি হবে সেটা আমরা পরে জানতে পারবো, কিন্তু পেট্রো ডলারের যে ক্ষয় শুরু হয়েছে, সেই ক্ষয় অব্যাহত থাকবে সেটা আমরা বলতে পারি। কিন্তু সারা বিশ্ব যে ডলারের উপরে আস্থা স্থাপন করেছিল, সারা বিশ্ব যে ডলারকে তাদের বিনিময়ের মাধ্যম হিসেবে নিয়েছিল ইন্টারন্যাশনাল ট্রেড সেটেলমেন্টে, সেটা একদিনেই শেষ হয়ে যাবে না, কিন্তু বড় একটা শিফট আসবে।
এবং এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমি মনে করি বিশ্বের উপরে আমেরিকার একচ্ছত্র আধিপত্য এটা বিলীন করে দিবে। বিশ্ব অন্য কোনোভাবে আমাদের কাছে হাজির হবে। এবং মনে রাখবেন, পৃথিবীর প্রত্যেকটা যুদ্ধই বাণিজ্য যুদ্ধ, কিন্তু এবারের যুদ্ধটা আমেরিকার জন্য মরণ যুদ্ধ। আমরা জানি না কি হবে, কিন্তু অবশ্যই আমরা এটা বলতে পারি যে ওয়ার্ল্ড একটা ভিন্ন আর্থিক ব্যবস্থাকে দেখবে। আর্থিক ব্যবস্থা ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে, তার গতি আকার চেঞ্জ হচ্ছে। আমাদের ওয়েট করতে হবে কিছুদিন যে ওয়ার্ল্ড কোন দিকে যায়। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।